হ্যালো স্টুডেন্ট, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে। আমি কুনাল স্যার, এনলাইটনিং হিস্ট্রি থেকে। আমি গতদিন আজ থেকে 11 কি 12 দিন আগে 5th সেমিস্টারের একটি সাজেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজে দিয়েছিলাম, যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছো। কিন্তু তোমাদের অনেকেরই মতামত, স্যার এই সাজেশনটা বড্ড বড়, একটু ছোট করে দিন সাজেশনটা, একটু স্পেসিফিক কিছু সাজেশন দিন যেটা পড়লে চটজলদি পরীক্ষায় লিখে আসা যায়। তোমাদের কথা ভেবে এবং আমার অনেক ছাত্রছাত্রী আছো যারা সারাটা সেমিস্টার পড়াতে মনোযোগ দিতে পারোনি, কোনো কারণে পড়তে পারোনি, মানুষের জীবন অনেক সমস্যা থাকে, তাদের জন্যে আমি কিছু স্পেসিফিক সাজেশন এনেছি যেগুলো তোমরা রাত পোহালেই পরীক্ষার জন্য পড়ে যেতে পারো। এতে তোমরা কমন অবশ্যই পাবে, এটা আমি নিশ্চিত। অল্প কিছু সাজেশন দেব, পড়ে যাও, তোমরা নিশ্চিত রূপ কমন পাবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে, না পড়লে তো কিছু সম্ভব নয়। তাই তোমরা এই কটা করে প্রশ্ন, কয়েকটা করে প্রশ্ন দেবো, 12টা থেকে 15টা করে প্রশ্ন দেবো, পড়ে যাও, নিশ্চয়ই কমন পাবে। হ্যাঁ, হয়তো খুব ভালো নাম্বারের জন্য এটা নয়। যারা ভালো নাম্বারের জন্য পড়তে চাইছো তাদেরকে আমি আবারও বলছি, তোমরা আগের দিনের ভিডিওটি দেখো, পাশাপাশি আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি তার ডেসক্রিপশন বক্সে আমি আবারও গোটা সাজেশনের লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেটা দেখো, তোমাদের অনেক হেল্প হবে, তোমরা সেটা করে যাও। কিন্তু যারা মোটামুটি পাসিং মার্কস নিয়ে বেরোতে চাইছো এবং তার থেকে একটু বেটার নাম্বার পেতে চাইছো, ওই 6.0 বা 6.5 সিজিপি এর কাছাকাছি যারা আসতে চাইছো, তাদের জন্য আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা তোমরা নোট ডাউন করে নিও। তবে বড় প্রশ্নের সাজেশন দেওয়ার আগে ছোট প্রশ্নটা বলে দিই। আমি গতদিনকেও বলেছি, আজকেও বলছি, যারা পার্থশঙ্কু মজুমদার স্যারের বই পড়ো তারা অবশ্যই সেটা ফলো করে যেও। স্যারের বইটা এক্ষেত্রে অব্যর্থ। কিন্তু তার সাথে সাথে 2019 সাল এবং 2022 সালের শর্ট কোশ্চেন অবশ্যই করে যাও, অবশ্যই করে যাও, কমন পাবেই পাবে, 70% কমন পাবেই পাবে, আমি তোমাদেরকে বলছি। এবার আসি তোমাদের বড় কোশ্চেনের সাজেশনে। 2024-25 তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় CC11 এর জন্য আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে এনেছি। পুরনো যে সাজেশন দেওয়া আছে তার সাথে সম্পূর্ণ মিল আছে, কিন্তু তার সাথে কিছু বেছে বাছাই করা কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিওতে, যেগুলো পড়ে গেলে রাত পোহালেই যে পরীক্ষা, সেই পরীক্ষাতে তোমরা মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে পারবে। শুনে নাও প্রশ্নগুলো। অভিজাতরা ফরাসি বিপ্লবের সূচনা করেছিলেন এবং প্রারম্ভিক পর্বে তাকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন। লেফেভরের এই অভিমতের সঙ্গে তুমি কি একমত? এই প্রশ্নটা তোমাদেরকে একটু বোকা বানাতে পারে, একটুখানি চাতুরতা দেখাতে পারে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতে পারে, ফরাসি বিপ্লব কি অভিজাততান্ত্রিক বিপ্লব ছিল? এটা কিন্তু তোমাদেরকে বড্ড ঘাবড়ে দিতে পারে, কিন্তু ঘাবড়িও না, উত্তরটা একই। এছাড়া CC11 থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলো হচ্ছে, উপদ্বীপীয় যুদ্ধ নেপোলিয়নের পতনকে কতখানি ত্বরান্বিত করেছিল? এছাড়া আসতে পারে, ইউরোপীয় শক্তি সমবায় ব্যর্থ হয়েছিল কেন? এছাড়া আসতে পারে, শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম আত্মপ্রকাশ করেছিল? এছাড়া তৃতীয় নেপোলিয়নের আভ্যন্তরীণ নীতিগুলি আলোচনা করো। এবার এইখানে একটা কথা বলি, এই প্রশ্নের ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ আভ্যন্তরীণ নীতি তোমাদের পরীক্ষায় এলো না, কিন্তু তোমাদের স্পেসিফিক জায়গা ধরে আসতে পারে। যেমন একটি স্পেসিফিক জায়গা হচ্ছে অর্থনৈতিক নীতিগুলি আলোচনা করো, আসতেই পারে। তোমরা এই প্রশ্নটা গোটাটা করে গেলে অর্থনীতিটা ইজিলি লিখে আসতে পারবে। এছাড়া CC11-এর ফরাসি বিপ্লব কি দারিদ্র নাকি প্রাচুর্য সমূহ ছিল? নেপোলিয়ন কিভাবে জার্মানি ও ইতালিকে পুনর্গঠিত করেছিল? মেটারনিক কিভাবে ইউরোপে একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলেছিলেন? ইতালির ঐক্য স্থাপনে কাউন্ট কাবুরের অবদান মূল্যায়ন করো। ক্রিমিয়ার যুদ্ধ কি অনিবার্য ছিল? এছাড়া শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব আলোচনা করো। 1815-র ভিয়েনা ব্যবস্থার মূল নীতিগুলি আলোচনা করো। এছাড়া প্রশ্ন আসতে পারে, প্রারম্ভিক পর্বের ইউরোপীয় সমাজতন্ত্র সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এই প্রশ্নটাও তোমাদের একটু ঘুরিয়ে আসতে পারে, একটুখানি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নটা এইভাবে আসতেই পারে, প্রাক মার্ক্সীয় সমাজবাদ বলতে কি বোঝো? উত্তরটা একই, প্রশ্নটা একটু ঘুরে যেতে পারে শুধুমাত্র। এছাড়া তৃতীয় নেপোলিয়নের বৈদেশিক নীতি তোমাদের আসতে পারে। এবং CC11 থেকে আমার আজকে শেষ প্রশ্ন, ফরাসি বিপ্লব কি আর্থিক সংকটের পরিণতি ছিল? এই কটা প্রশ্ন আমি CC11 থেকে দিলাম। এবার আমরা CC12-এ যাব। CC12-এ আমরা যে প্রশ্নগুলো করে যেতে পারি সেগুলো হচ্ছে, কিভাবে ইতিহাস সাহিত্যের সাথে সম্পর্ক যুক্ত? পরের প্রশ্ন, ইতিহাসের স্থান, কাল, পাত্র তত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে,
ইতিহাসের গৌণ উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরে প্রত্যক্ষবাদী ইতিহাস চর্চার লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি কি ছিল। এটা কিন্তু পজিটিভিস্ট দিয়েও প্রশ্নটা আসতে পারে। প্রত্যক্ষবাদী বুঝতে না পারলে ইংরেজিটা অবশ্যই দেখে নেবে, সেখানে পজিটিভিস্ট কতটা লেখা থাকলে জেনে নেবে ওটা প্রত্যক্ষবাদীই বলছে। এছাড়া ভারতে কেমব্রিজ ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়া আসতে পারে যুক্তিবাদী ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়া আসতে পারে পাশ্চাত্যের মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতামত মূল্যায়ন করো। এই প্রশ্নটা বি কেয়ারফুল থাকবে, কি বলেছে, পাশ্চাত্যের বলেছে না ভারতের বলেছে। যদি ভারতের বলে তাহলে ভারতের মার্ক্সবাদী দর্শনের নোট আলাদা হবে, পাশ্চাত্যের বললে পাশ্চাত্যের মার্ক্সবাদী নোট আলাদা হবে। তাই প্রশ্ন দেখে উত্তর করবে, হুড়োতারা কেউ করবে না। এছাড়া আসতে পারে রোম্যান্টিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়া আসতে পারে ইতিহাস গবেষণার প্রক্রিয়ার সাথে যুক্ত বিভিন্ন পর্বগুলি আলোচনা করো। এছাড়া আসতে পারে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতত্ত্বের গুরুত্ব নির্ণয় করো। এখানে একটা ট্রিক আছে, এমন হতেই পারে যে প্রত্নতত্ত্বের গুরুত্বের জায়গায় শুধুমাত্র কিছু প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা বলে দিল, যেমন লিপি বা লেখমালা বা মুদ্রা। তোমরা যদি একটা নোট রেডি করে যাও তাহলে সবকটা প্রত্নতাত্ত্বিক উপাদান তোমরা জেনে গেলে, একটা যে কোনো চলে এলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই আমি বলবো তোমাদের প্রত্যেককে প্রত্নতত্ত্বের গুরুত্বটা পড়ে যাও, তাতে যদি কোনো একটা টপিক চলে আসে ভেতর থেকে তোমরা লিখতে পারবে। এছাড়া ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ইতিহাস দর্শন বলতে কি বোঝো। ইতিহাস রচনায় একজন ঐতিহাসিক যেসব উপাদান ব্যবহার করেন সেগুলি উল্লেখ করো। ইতিহাসের দৃষ্টিগোচর উপাদান বলতে কি বোঝো। এই নোটগুলো করে যাও, তোমাদের আশা করছি অনেক হেল্প হবে। আমরা ডিএসসি 1-এ যাব। ডিএসসি 1-এ যে নোটগুলো আমরা দেখতে পারি সেগুলো হচ্ছে প্রাচীনবঙ্গের জনপদগুলি সম্পর্কে আলোচনা করো। এটা করে যাও, বড় নোটটা করে যাও, সবকটা জনপদ সম্পর্কে বেশ কিছু জিনিস ডিটেল নিয়ে পরীক্ষায় দিতে যাও। তাতে কি হবে, যদি পুরো নোটটা আসে খুব ভালো কথা, পুরো নোটটা লিখে দিয়ে আসবে। যদি ভেতর থেকে 2 থেকে 3টে জনপদ তুলে দিয়ে প্রশ্ন আসে তাহলেও তোমরা লিখে আসতে পারবে। তাই সম্পূর্ণ নোটটা পড়ে যাও, তোমাদের জন্য খুব উপকার। এছাড়া তোমরা দেখে যেতে পারো বিষ্ণুপুর স্থাপত্য ভাস্কর্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়া তোমরা দেখে যেতে পারো বাংলায় শ্রীচৈতন্যদেবের নেতৃত্বে ভক্তি আন্দোলনের উদ্ভব ও প্রসার আলোচনা করো। এছাড়া দেখতে পারো ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। এছাড়া দেখতে পারো চর্যাপদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এছাড়া দেখতে পারো ইলিয়াস-শাহী বংশের সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। এছাড়া দেখতে পারো পাহাড়পুর স্থাপত্যের ওপর টিকা লেখো। এছাড়া দেখতে পারো নগর হিসেবে কলকাতার উত্থান কিভাবে হয়েছিল। এই নগর হিসেবে কলকাতার উত্থানটা নিজেরা নিজেদের খাতায় খুব ভালো করে নোটটা দেখো, এটা কোন পর্বের নোট লেখা আছে সেটা মুখস্থ করো। তোমাদের দুটো পর্বে ডিএসসি 1 এবং ডিএসসি 2 দুটোতেই কলকাতা নগরীর উত্থান প্রশ্নটা থাকবে, কিন্তু সেখানে সময়কালটা খুব ইম্পর্টেন্ট। ডিএসসি 2 এর ক্ষেত্রে সেটা ঔপনিবেশিক পর্ব, ডিএসসি 1টা হচ্ছে সেটা প্রাক ঔপনিবেশিক পর্ব। ফলত নোটটা ভালো করে দেখে পড়ে যাও, না দেখে পড়ে যেও না। এছাড়া তোমরা দেখতে পারো কৈবর্ত বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো, সেন বংশের পতনের কারণ বিশ্লেষণ করো, পাল আমলে বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল্যায়ন করো, প্রাচীনবঙ্গে বর্ণ ব্যবস্থার উপর টিকা লেখো, মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থার উপর টিকা লেখো, বজ্রযান ধর্মের ওপর টিকা লেখো, পলাশির যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমি গত ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, এই প্রশ্নটা খুব ডাউটের একটা জায়গা। তোমাদের সিলেবাসে এটা বিভিন্ন সময় বিভিন্ন পেপারে এসছে, কখনো ডিএসসি 2-এ এসছে, কখনো ডিএসসি 1-এ এসছে। তাই আমি বলবো যদি স্মার্টলি এগোতে চাও দুটো পেপারের জন্যই পড়ে যাও, যে কোনো একটাতে যদি চলে আসে অবশ্যই লিখতে পারবে। এবং ডিএসসি 1-এর শেষ প্রশ্ন সর্বতোভদ্র শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো। এই গেল তোমাদের ডিএসসি 1 এবং শেষ পেপার ডিএসসি 2। ডিএসসি 2 এর শেষ কিছু সাজেশন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ানি লাভের গুরুত্ব নির্ণয় করো, বাংলার ওয়াহাবি আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো, 19 শতকে বাংলায় অবাঙালি সমাজ সম্পর্কে টিকা লেখো, বাংলায় অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। এছাড়া ফরাসি আন্দোলনের কারণ ও তাৎপর্য আলোচনা করো। এছাড়া তোমাদের আসতে পারে বাংলার ইতিহাসে পলাশির যুদ্ধের গুরুত্ব, রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ কেন বলা হয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি নারীর ভূমিকা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ঔপনিবেশিক বাংলায় শ্রমিক শ্রেণীর উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু বক্সার যুদ্ধের কারণ আলোচনা করো, এইভাবেও আসতে পারে। তাই খুব সাবধান, প্রশ্ন ঘুরিয়ে এলে ঘাবড়ে কেউ যেও না, একটু বুদ্ধি খাটিয়েও পরীক্ষায় লিখতে পারবে তোমরা, আমার বিশ্বাস আছে। এছাড়া কলকাতা নগরীর উদ্ভব ও বিকাশের ওপর টিকা লেখো, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো,
ঔপনিবেশিক বাংলায় পাশ্চাত্য শিক্ষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে টিকা লেখো। এছাড়া তোমাদের আসতে পারে 19 শতকে বাংলা সংস্কৃতিতে যাত্রা ও কবিগান, 20 শতকের বাংলায় জনপ্রিয় উৎসব ও মেলার ওপর নিবন্ধ, বাংলার বিদ্রোহের পটভূমি ব্যাখ্যা করো, এবং সাঁওতাল বিদ্রোহটা স্পেসিফিক এখানে তুলে আনা হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের পটভূমি ব্যাখ্যা করো। ঠিক আছে, এইগুলো ছিল আমার লাস্ট মিনিট সাজেশন, তোমরা এগুলো দেখে যাও। এবং তোমাদের কাছে আমি প্রথমে একটু সরি বলে নেওয়া উচিত ছিল আমার, যা একদম ভিডিও শেষেই বলছি, খুব সরি। ভিডিওটা আমার আগেই বানানো উচিত ছিল, কিন্তু শারীরিক কিছু অসুবিধার কারণে ভিডিওটা বানাতে পারিনি, তাই তোমাদের পরীক্ষার একদিন আগেই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমাদের উপকারে লাগবে। সবাইকে অল দ্য বেস্ট, পরীক্ষা খুব ভালো করে দাও, যেটুকুনি সময় পাচ্ছ খুব ভালো করে প্রিপারেশান নাও, পরীক্ষার জন্য মন দিয়ে পড়ো। আশা করছি পরীক্ষার ফল ভালোই হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা উপকারে লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করবে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।